আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। শুরুতেই সংবাদ শিরোনাম। বছরের প্রথম দিনে হচ্ছে না বই উৎসব, তবে জানুয়ারির মধ্যে পাঠ্যপুস্তক পাবে শিক্ষার্থীরা, জানালেন প্রাথমিক শিক্ষা উপদেষ্টা। স্থান পাবে জুলাই গণঅভ্যুত্থান। ভারত থেকে চাল আমদানি ও দেশটির সাথে রাজনৈতিক টানাপোড়েন এক বিষয় নয়, মন্তব্য আলী ইমাম মজুমদারের। কমানো হচ্ছে নির্ভরশীলতা। নরসিংদীতে জুলাই বিপ্লবে কারাগার ভেঙে ছাত্র জনতা নতুন স্বাধীনতা এনে দিয়েছে বাংলাদেশকে, মন্তব্য বিএনপি নেতা মঈন খানের। ঝালকাঠির কাঠালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সুবিধা বঞ্চিত প্রায় 2 লাখ মানুষ। ডাক্তার সংকট ও যন্ত্রপাতি না থাকায় রোগীদের চরম ভোগান্তি। এবং সারা দেশে জেঁকে বসেছে শীত, হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় স্থবির উত্তর জনপদ। সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবছর 1 জানুয়ারি বই উৎসব হবে না, তবে জানুয়ারির মধ্যে শিক্ষার্থীরা বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান চন্দ্র রায়। সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সম্মেলন কক্ষে বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন তিনি। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরও জানান, নতুন বইয়ে জুলাই আগস্টের বিপ্লবের বিষয়টি স্থান পাবে। বাইরের একটা দেশের কিছু বই ছাপার কথা ছিল, ফলে সেগুলো আমাদের বাতিল করতে হয়েছে, ফলে নতুন করে আবার টেন্ডার করতে হয়েছে কিছু বইয়ের জন্য। সেই সব কারণে আমরা একটু পিছিয়ে আছি। ফলে আমরা এবার অন্যান্যবার যেভাবে বই উৎসব 1 জানুয়ারি করা হয়, আমরা ঠিক এই ধরনের উৎসবে যাচ্ছি না, কিন্তু প্রাথমিকের বইগুলো আমরা জানুয়ারির মধ্যে দিয়ে দেব। ভারত থেকে চাল আমদানি ও দেশটির সাথে আমাদের রাজনৈতিক টানাপোড়েন এক বিষয় নয় বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে আশুগঞ্জে মেঘনা নদীর তীরে নির্মাণাধীন স্টিল রাইস সাইলো নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। খাদ্য উপদেষ্টা আরও বলেন, দুদেশের ব্যবসায়িক সম্পর্ক আর রাজনৈতিক মিলিয়ে ফেলা ঠিক নয়। ভারত থেকে চাল কিনলে তুলনামূলকভাবে খরচ কম পড়ে, সেজন্যই আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি একক কোনো দেশের উপর নির্ভরশীল না হয়ে অন্যান্য দেশ থেকেও আমদানি করা হচ্ছে। বাণিজ্যকে রাজনীতির সাথে আমরা মিলাই না, বাণিজ্যকে রাজনীতির সাথে মিলাই না। যেহেতু ভারত আমাদের নিকট প্রতিবেশী, এখান থেকে কিনলে তুলনামূলকভাবে দামটা, আমাদের বিডিংটা যখন হয় ইন্টারন্যাশনাল বিডিং, তারা এখান থেকে করছে। এরকম ভাবে আমাদের 1.5 লাখ টনের জন্য দেওয়া আছে, হয়তো আমরা আশা করছি এটা আসবে। তো পাশাপাশি তো কারোর উপর এককভাবে নির্ভর করবো না। খাদ্যের জন্য ব্যাপারটাতে আমরা কারোর কাছে এককভাবে নির্ভর করবো না কোন একটা দেশের উপরে। আমরা অন্য যেটুকু ঘাটতি আছে অন্যান্য দেশগুলি থেকে আমরা কেনার চেষ্টা। পৃথিবীর ইতিহাসে ফরাসি বিপ্লবের কারাগার ভাঙার যে তাৎপর্য রয়েছে, নরসিংদীর ছাত্র জনতা সেদিন কারাগার ভেঙে সেটার পুনরাবৃত্তি করেছে। কারাগার ভেঙে সেদিন বাংলার ছাত্র জনতা বাংলাদেশকে পুনরায় স্বাধীনতা এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিকেলে নরসিংদীর পলাশ মাল্টিপারপাস অডিটোরিয়াম, পলাশ থানার সেন্ট্রাল কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, পতিত স্বৈরাচার পাঠ্যপুস্তককে ইতিহাস বিকৃত করে শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দিয়েছে, কিন্তু জোর করে ভুল শিক্ষা দিয়ে ইতিবাচক কিছু অর্জন করা যায় না। ছাত্র জনতার অভ্যুত্থানে ভূমিকা রেখে শিক্ষার্থীরা সেই প্রমাণই দিয়েছে। ছাত্রদের কিন্তু সঠিক ইতিহাস শিক্ষা দিতে হবে। জোর করে ভুল শিক্ষা দিয়ে যে কোনো কিছু অর্জন করা যায় না, তার প্রমাণ কিন্তু গত 15 বছরে আপনারা দেখেছেন। গত 15 বছরের সিলেবাস তৈরি করে বই ছাপিয়ে ছাত্রদের অনেক শিক্ষা দেওয়া হয়েছিল, সেই শিক্ষায় কিন্তু কোনো কাজ হয়নি। সমস্ত শিক্ষা কিন্তু আমরা দেখেছি 5ই আগস্ট একদিনই উল্টে দিয়েছে। হত্যাচেষ্টার অভিযোগে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস সহ 164 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 400 থেকে 500 জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী এনামুল হক। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মামলাটির আবেদন করেন তিনি। মামলার বাদী জানান, গত 26 নভেম্বর মামলা সংক্রান্ত কাজে চট্টগ্রাম আদালতে ছিলেন তিনি। এ সময় এনামুল হককে চিন্ময় কৃষ্ণের অনুসারীরা মারধর করে গুরুতর আহত করে। হাসপাতালে চিকিৎসা শেষে আজ মামলার
আবেদন করেন। শুনানি শেষে মামলাটি আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন বিচারক। এদিকে আইনজীবী সাইফুল আলিফকে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেন আইনজীবীরা। ঝালকাঠির কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সুবিধা বঞ্চিত প্রায় 2 লাখ মানুষ। বিশেষ করে গর্ভবতী মা, শিশু ও বৃদ্ধদের এই হাসপাতালে নিয়ে যাওয়া প্রায় দুরূহ। এদিকে পরিবহন খরচ বেশি, অন্যদিকে দুর্গম যাতায়াত ব্যবস্থা, ডাক্তার সংকট আর পরীক্ষার যন্ত্রপাতি না থাকায় ভোগান্তিতে রোগীরা। যদিও সীমিত সুবিধার মধ্যেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঝালকাঠি প্রতিনিধি এইচ.এম. নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন জাহিদুল আলম। ঝালকাঠির কাঠালিয়ার এই হাসপাতালে শয্যা সংখ্যা মাত্র 50। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে 16টি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র 5 জন চিকিৎসক। বিপরীতে সেবা প্রত্যাশী 2 লাখেরও বেশি মানুষ। চিকিৎসক, নার্স ও জনবল সংকটে রোগী সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে জরুরি অবস্থায় আশেপাশের 5-6টি ইউনিয়নের মানুষকে যেতে হয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে, গুনতে হয় বাড়তি টাকা। সব বরিশাল পাঠান লাগে, আমাদের চিকিৎসা ঠিক মতো হইতে আছে না, আরো ডাক্তারের দরকার। রোগীদের সেবা সংস্থা পুরোপুরি হয় না। উত্তর পশ্চিম অংশে যে লোকজন আছে এরা এখানকার এই যে স্বাস্থ্যকেন্দ্রের সুফল মানে ভোগ করতে পারে না। স্বাস্থ্য কমপ্লেক্সটি হচ্ছে আমুয়ায়, আমার বাড়ি থেকে 25 কিলোমিটার দূরে। তো যদি স্বাস্থ্য কমপ্লেক্সটি কাঠালিয়া সদরে হয় তাহলে অর্ধেক পথ কমে যাবে এবং মানুষের অনেক সুবিধা হবে। বিষয়টি স্বীকার করে সংশ্লিষ্টরা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সটি পুরোপুরি চালু করতে প্রয়োজনীয় সবকিছু করার চেষ্টা করছেন তারা। রিসেন্টলি বিভিন্ন কোর্সে অনেকেই চান্স পেয়ে চলে যাওয়া এই সংকটটা আমাদের তৈরি হয়েছে, যেটা আমরা অল্পতেই সমাধান করতে পারবো বলে আশা রাখি। 3 জন মেডিকেল অফিসার নিয়ে মাত্র 5 জন চিকিৎসক চিকিৎসা সেবা চালিয়ে নিচ্ছি। যন্ত্রপাতির অভাব আছে, যে কারণে আমি কিছু প্যাথোলজি সেবা দিতে পারতেছি, কিন্তু সম্পূর্ণটি দিতে পারতেছি না। রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে হাসপাতালে দ্রুত চিকিৎসক ও ঔষধ সরবরাহ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাষ্ট্র সংস্কারের 31 দফা মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর খিলক্ষেত ও বরিশালে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য 15 বছরের ত্যাগ তিতিক্ষাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এমন কিছু করা যাবে না যাতে জনসমর্থন নষ্ট হয়। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শিরোনামে দেশব্যাপী কর্মশালার অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির খিলক্ষেত থানা কর্মশালার এই আয়োজন। এতে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের 31 দফা প্রতিটি মানুষের কাছে উপস্থাপন করতে হবে। তিনি বলেন, মানুষের আস্থা ধরে রাখার দায়িত্ব প্রতিটি নেতাকর্মীর। জনগণের সমর্থন পেতে দলের উদ্দেশ্য জনগণের কাছে নিয়ে যেতে হবে। রাজনীতিতে সবচেয়ে বড় পুঁজি হচ্ছে জনগণের সমর্থন, সবচেয়ে বড় আমাদের শক্তি হচ্ছে জনগণের সমর্থন। এই সমর্থনকে আমাদের যে কোনো ভাবে এই সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে। যে কোনো ভাবে বলতে কিন্তু আমি বুঝিয়েছি পজিটিভ ভাবে, অর্থাৎ জনগণ যা চিন্তা করে, জনগণ যা চায়, জনগণ যা বলে, জনগণ যেটা আশা করে, জনগণ যেটা প্রত্যাশা করে, একটি রাজনৈতিক দলের কাছে, একটি রাজনৈতিক কর্মীর কাছে আমাদেরকে সেভাবে চলতে হবে, কথা বলতে হবে, সেভাবে উঠতে হবে, বসতে হবে। তারেক রহমান বলেন, দলের কেউ কেউ এমন কিছু কাজ করছে যাতে মানুষের কাছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দীর্ঘদিনের আত্মত্যাগের সুফল পেতে হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, জেল জুলুম খেটেছেন বা জেল জুলুমের শিকার হয়েছেন আপনারা। নিশ্চয়ই আপনারা এই অত্যাচার নির্যাতন সহ্য করেননি কতিপয় ব্যক্তি যাতে করে তাদের স্বার্থ হাসিল করতে পারে। নিশ্চয়ই এই কারণে আপনারা এত অত্যাচার নির্যাতন সহ্য করেননি। দলের আদর্শকে রক্ষা করা যদি না হয়ে থাকে, বিশ্বাস করুন আপনার উদ্দেশ্য অন্য কিছু হলে 2 দিন পরে আপনি ছিটকে পড়ে যাবেন। পরে বরিশালের কর্মশালায় যুক্ত হয়ে তারেক রহমান বলেন, মানুষের সমর্থনে নয়, গায়ের জোরে ক্ষমতায় থাকতে চেয়েছিল বলেই
স্বৈরাচারকে জনরোষের কবলে পড়ে বিদায় নিতে হয়েছিল। 15 বছরে, জুলাই আগস্ট থেকে 15 বছরে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। আজ রামগড় মুক্ত দিবস। মুক্তিযোদ্ধা এবং মিত্র বাহিনীর সংঘবদ্ধ আক্রমণে পাক হানাদার বাহিনী পরাজিত হয়ে 1971 সালের এই দিনে ভোরে পালিয়ে যায়। বিজয়ের উল্লাসে ফেটে পড়ে পার্বত্য শহর রামগড়ের ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি বাঙালি হাজারো জনতা। মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত সুলতান আহমেদ মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন এবং রামগড় হানাদার মুক্ত ঘোষণা করেন। সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সুমনের পরিবারকে কর্মসংস্থানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ইজি বাইক দেওয়া হয়েছে। শহীদ সুমনের বাবা মোহাম্মদ আলীর হাতে ইজি বাইকটি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, প্রেস ক্লাবের সভাপতি হারুনুর রশিদ খান হাসান সহ সুমনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা মহল্লার বাসিন্দা সুমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 4 আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ফেনীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের জন্য সহায়তা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ। দুপুরে ফেনী সদর উপজেলার মরহুম খায়রুল আনোয়ার পেয়ার জিমনেশিয়ামে বৌনজা অধিনায়ক কমোডর মোস্তফা জিল্লুর রহিম খান এসব সামগ্রী বিতরণ করেন। এতে জেলার 4টি স্কুল, 1টি কলেজ, 11টি মাদ্রাসা, 7টি মসজিদ, 4টি এতিমখানা এবং 12টি মন্দিরের প্রতিনিধিদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক অভিষেক দাস সহ নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হেমন্তের শেষ বেলায় দেশের উত্তরের জনপদে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে উত্তরাঞ্চলের জনজীবন। শীতজনিত রোগে চরম দুর্ভোগের শিশু ও বৃদ্ধরা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নওগাঁয় 10.6 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে আরো জানাচ্ছেন তামান্না জেনিফার। সারাদিন কুয়াশার সাথে সূর্যের লুকোচুরি খেলায় শেষ পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না মানুষ। হেমন্তের শেষ বেলায় উত্তরাঞ্চলে ভালোভাবে জেঁকে বসেছে শীত। দিনাজপুরে হাড় কাঁপানো শীতের বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। গরম কাপড়ের অভাবে ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। গত 7 দিন দিনাজপুরে তাপমাত্রা ওঠানামা করছে 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে। শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাপমাত্রা দ্রুতই নামছে হিমালয় পাদদেশের জেলা নীলফামারীতে। শীতল বাতাস আর ঘন কুয়াশা থেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা শ্রমজীবী মানুষদের। ঘন কুয়াশার কারণে সৈয়দপুর এয়ারপোর্টের সাথে ঢাকার বিমান চলাচল ব্যাহত হচ্ছে। সীমান্তবর্তী জেলা শেরপুরে বাড়ছে শীতের দাপট। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। শেরপুর জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু ও বয়স্কদের ভিড় বাড়ছে। কুয়াশা বেশি, ঠান্ডা বেশি, কাম কাজ করা মুশকিল। শীত খুব, গাড়ি চালানো অসুবিধা। পঞ্চগড়ে হেমন্ত বিদায়ের মুহূর্তে তীব্র ঠান্ডায় দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হন না অনেকেই। এদিকে কাজে বের হতে না পেরে অনেক পরিবারে দেখা দিয়েছে অর্থ সংকট। শীতবস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা তাদের। এদিকে উত্তরের জেলা নওগাঁয় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াসে। তামান্না জেনিফার, এটিএন বাংলা। অযত্ন অবহেলায় পড়ে থাকা কিংবদন্তি শিল্পী আয়ুব বাচ্চুর রূপালী গিটার চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে তোলাচ্ছেন শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান শিল্পানুরাগী মোহাম্মদ মহসেন। বিবর্ণ হয়ে ওঠে চত্বর। আয়ুব বাচ্চু স্মরণে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে নির্মিত এই চত্বরটি ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়। এই অবস্থা দেখে চত্বরটি পরিষ্কারের উদ্যোগ নেন তিনি। চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা ও সঙ্গীত অনুরাগীদের নিয়ে সকালে রূপালী গিটারের ভাস্কর্যটি পরিষ্কার করেন তারা। এ সময় চট্টগ্রাম নগরে থাকা বিভিন্ন স্থাপনার যত্ন নেয়ার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চু 2018 সালের 18 অক্টোবর মৃত্যুবরণ করেন। তার স্মরণে 2019 সালে নির্মাণ করা হয় রূপালী গিটারের ভাস্কর্য ও চত্বর। অনেকগুলা বেদি আছে, অনেকগুলা স্থাপনা আছে, ওগুলো যত্ন নেওয়া উচিত আমি মনে করি। এটা ব্যক্তিগতভাবে করা উচিত এবং
সমস্ত বাকি সিটি কর্পোরেশন আছে, সরকারি পর্যায়ে এই উদ্যোগ নেওয়া উচিত। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যাদের শুরু থেকে এই দায়িত্বটা নিয়েছিলেন সিটি কর্পোরেশন, বর্তমানে যিনি মেয়র হিসেবে আছেন। আমি আশা করব আমাদের যে আবেগ, আমাদের যে অনুভূতি, সেটা উনি হারাতে দিবেন না। পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে এআইইউবি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সাভারে প্রথম সেমিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে 1-0 গোলে হারায় এআইইউবি। দ্বিতীয় সেমিতে ফরেস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে 3-0 ব্যবধানে ধরাশায়ী করাচ্ছে স্বাগতিক ড্যাফোডিল ইউনিভার্সিটি। সোমবার ফাইনালে মুখোমুখি হবে দুদল। সাভার প্রতিনিধি শেখ বাশারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন SM আশরাফ। এক গোলে হেরেছে, খেলা কিন্তু শুরু হয়ে প্রিমিয়ার ফুটবলে খেলা একাধিক খেলোয়াড় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাদশে। ফেভারিটের তকমা থাকা দলটি মাঠের ফুটবলও দেখালো আধিপত্য। 17 মিনিটে আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের ডি বক্সে ফাউল করে বসেন রাজশাহীর ডিফেন্ডার। তা থেকে গোল মোহামেডানের খেলা মইনুলের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে এরপর একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি এআইইউবি। তবু এক গোলের জয় নিয়ে স্বস্তি। অবশ্যই আমরা আগামীকালকে ফাইনাল, আমরা অবশ্যই এই ভুলগুলো কালকে সূর্যে আমরা ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব। আয়োজকরা বলছেন এই টুর্নামেন্ট ফুটবলার তৈরির পাইপলাইন হিসেবে কাজ করবে। আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের ফুটবল আবার আগের জায়গায় ফিরে যাক। আবাহনী মোহামেডান যখন 80s 90s-এ খেলতো, তখন যেভাবে স্টেডিয়াম ভরপুর দর্শক ছিল, ঠিক সেই অ্যাটমসফিয়ারটা আমরা পাচ্ছি। ডেফিনেটলি আমরা থাকবো। আর মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের মৃত ফুটবলটাকে আবার একটু জাগিয়ে তোলা। তো ইস্পাহানি এরকম ম্যাচ আরো আয়োজন করবে ইউনিভার্সিটি লেভেলে, অবশ্যই আমরাও আশা করছি। এই টিমগুলা আসলে মানে যারা খেলা দেখলে বোঝা যায় যে আসলে তাদের মধ্যে একটা ভালো যোগাযোগ আছে এবং প্রতিভাও ভালো। যারা পেশাদার পর্যায়ে খেলে না তারাও ভালো। দ্বিতীয় সেমিতে ফার ইস্টের বিপক্ষে 10 মিনিটে গোল আদায় করে নেয় ড্যাফোডিলের রাজীব। 32 মিনিটে মাহবুবুর রহমান জুয়েলের গোলে ব্যবধান 2-0 করে ফাইনালের পথে এগিয়ে যায় দলটি। এরপর ম্যাচের অন্তিম মুহূর্তে আরও এক গোলে ড্যাফোডিলের জয় নিশ্চিত করেন জুয়েল। এখানে ওরা খুব ভালো খেলছে, আমরা সুযোগগুলো মিস করি নাই। আমাদের যেই সুযোগগুলো আমরা পাইছি এগুলো আমরা কাজে লাগাই ফেলছি। শেষ গোলের পর মাঠে আর খেলোয়াড় খুঁজে পাওয়া যায়নি। উৎসব করতে দখল করে নেন ড্যাফোডিলের শিক্ষার্থীরা। SM আশরাফ, ATN বাংলা। দলের পক্ষে দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।